বাংলাদেশ জামাত ইসলামী ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। যেমন অধ্যাপক গোলাম আজম বলেছে যে আমরা অবশ্যই এই বৈষম্যের বিরুদ্ধে আমরা স্বাধীনতা চাই, কিন্তু সেটি ভারতের তত্ত্বাবধানে না। কারণ ভারতের তত্ত্বাবধানে যদি আমাদের এই স্বাধীনতা হয়, তাহলে ভারত আমাদেরকে গিলে ফেলবে। আজকের এই 15 বছরের শেখ হাসিনার শাসন কিন্তু সেটাই প্রমাণ করেছে। ৭১ ইস্যুটা খুবই এখন গহন কেস আপনি বলতে পারেন, কারণ ৭১ আমাদের জন্মেই হয়নি। তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী ৭১ প্রশ্নে তাদের বক্তব্য খুবই পরিষ্কার। সেটি হচ্ছে বাংলাদেশের এই ৭১ প্রশ্নে বাংলাদেশের অবস্থানটা ছিল, বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান ছিল রাজনৈতিক। এবং সেই রাজনৈতিক এই জন্যেই আপনি জানেন যে পৃথিবীর সব জায়গায় যখন স্বাধীনতার যুদ্ধ হয়, তখন সেখানে কিন্তু পক্ষ বিপক্ষ অবলম্বন করার রাইট কিন্তু সবার আছে। কেউ মনে করে যেমন আমার আগের দেশটাই থাকুক, আর কেউ মনে করে আমি স্বাধীন হয়ে যাই। তাহলে এই যে দুই মেরুর একটি অবস্থান, এটা পৃথিবীর ইন্টারন্যাশনাল ল কিন্তু এটাকে কোনোভাবে নেগেটিভলি দেখে না। কিন্তু সমস্যা হচ্ছে যে সেখানে ফৌজদারি অপরাধ, অর্থাৎ হত্যা, গুম, লুণ্ঠন, এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ বলতে এক কথায় যেটাকে বোঝায়। বাংলাদেশ জামাত ইসলামী ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না। আমি এর আগে বলিনি যে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিকভাবে, অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারা হয়তো তার ভুল ছিল। এখনকার প্রেক্ষাপটে হয়তো জামাত ইসলামী সেটি রিয়ালাইজ করছে। বাংলাদেশ জামাত ইসলামী তাহলে এটা একটা রাজনৈতিক ভুল হতে পারে, এটা পলিটিক্যাল মিস্টেক হতে পারে। পলিটিক্যাল মিস্টেক লট অফ হয়, মানুষ পরবর্তীতে তার অপিনিয়ন দেয়, তার অ্যাপোলোজাইজ সে পেশ করে, হ্যাঁ এটা হয়। এবং শুধু জামাত ইসলামী তো এই যুদ্ধের বিরোধিতা করেন, আরও অনেকে করেছে, আর অন্যান্য অনেক দল করেছে, কিন্তু অন্য দলগুলো সারভাইভ করতে পারে নাই বলে তাদের নিয়ে আলোচনা নেই। এবং বামদের মধ্যেও অনেকে কিন্তু করেছে। কিন্তু জামাত ইসলামী তাদের যে যুক্তি, প্রেক্ষাপট, বক্তব্য ছিল, সেগুলো অনেকগুলো কিন্তু আবার এখনকার সাথে মিলে যায়। যেমন অধ্যাপক গোলাম আজম বলেছে যে আমরা অবশ্যই এই বৈষম্যের বিরুদ্ধে আমরা স্বাধীনতা চাই, কিন্তু সেটি ভারতের তত্ত্বাবধানে না। কারণ ভারতের তত্ত্বাবধানে যদি আমাদের এই স্বাধীনতা হয়, তাহলে ভারত আমাদেরকে গিলে ফেলবে। আজকের এই 15 বছরের শেখ হাসিনার শাসন কিন্তু সেটাই প্রমাণ করেছে। দ্বিতীয় হচ্ছে, এই যুদ্ধের পরবর্তীতে কিন্তু বিচার হয়েছে। আপনি জানেন 33,000 কতজনকে এই বিচারের আওতায় শেখ মুজিবুর রহমান নিয়ে এসছেন। আজকে যাদেরকে এই যুদ্ধাপরাধী হিসাবে, মানবতা বিরোধী অপরাধী হিসাবে হত্যা করা হয়েছে, নট এ সিঙ্গেল ওয়ান, তাদের একজনের নামেও সেখানে ছিল। তাহলে জামাত ইসলামীকে পলিটিক্যালি কিন্তু এটার সাথে ইনভলভ করা হয়েছে, অর্থাৎ জামাত যখন অনেক দূর অগ্রসর হয়েছে। তৃতীয় হচ্ছে, জামাত ওয়াজ এ few percent people involved their organization, খুবই অল্প কিছু লোকের সংগঠন ছিল। আজকের যে বিরাট বিস্তৃত সংগঠন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা জামাত করবে, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই জামাতে সেখানে মাত্র কয়েক হাজার লোক ছিল, সারা দেশে হাতে গোনা কিছু লোক ছিল, নেতা ছিল। সুতরাং এই ছোট্ট একটা অর্গানাইজেশন এত বড় মেসাকার করে এটা না। তৃতীয় হচ্ছে যে জামাত ইসলামী এই যুদ্ধগুলো কিন্তু কোনো রাজনৈতিক নামে হয়নি। তার মানে হলো পার্টির নামে হয়নি, এটা ছিল এই ২৪-এর আন্দোলনের মতো। আমরা সব দল মিলে যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, ঠিক এই যুদ্ধটাও কিন্তু সেরকম হয়েছে। কিন্তু আপনি যদি আবার ওই ক্যাটাগরিতে আপনি ডিজাইন করেন, তাহলে শেখ হাসিনার সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা রাজাকারের তালিকা তারা প্রকাশ করে ফেলছে, যেই কোনোভাবেই হোক। সেখানে ৮,০০০ কতজন হলো আওয়ামী লীগ, ৮,৫০০ হলো আওয়ামী লীগ, ২,২০০ কতজন হচ্ছে বিএনপিতে, ৩৭ জন হচ্ছে জামাতে। তাহলে আপনি যদি যেই দলীয়ভাবে যে যুদ্ধ হয় নাই, যদি পরবর্তীতে রাজাকারকেও বন্টন করে করেন, তাহলে আমাদের অবস্থান তো নাই বললেই চলে রাজাকারে। এই যে রাজনৈতিক মানে ভারতের যে বয়ান তৈরি করে দেয়, সেটাই মূলত হয়েছে। কারণ আওয়ামী লীগের সাথে আমরা কেয়ারটেকার সরকার আন্দোলন করেছি, আমাদের সাথে আওয়ামী লীগ কি সরকার গঠনের সমর্থন চাইনি? কার কাছে চেয়েছে? অধ্যাপক গোলাম আজমের কাছে চেয়েছে। সেখানে গিয়ে তাদের সমর্থন, আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার আলোচনা হয়নি। জামাত ইসলামী তখন রাজি হয়নি বলেই শেখ হাসিনার সবচেয়ে বড় আক্রোশ এবং ক্ষোভের জায়গা জন্ম নিয়েছে। এবং সেটিকে রাজনৈতিক সুযোগ যখন তার এসেছে, তখন আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এবং আমি লাস্ট বলবো যে এই বিচারিক কার্যক্রম
এটি যে অন্যায় অবিচার ছিল এবং শাহবাগের আন্দোলনের মাধ্যমে একটা রায়কে পরিবর্তন করে তারা শক্তির মাধ্যমে শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে এই বিচারিক কার্যক্রম করেছে। তার কয়েকটা প্রমাণ ছিল স্কাইফি কেলেঙ্কারি, তার সবচেয়ে বড় প্রমাণ ছিল এসকে সিনহাকে আবার দুর্নীতির মামলায় আওয়ামী লীগে দেশান্তরিত করেছে, বলছে সেই দুর্নীতিবাজ, সে অসভ্য লাম্পট। তাহলে যেই ব্যক্তির বিরুদ্ধে তার দলের লোকে আবার মামলা করে, সেই ব্যক্তিকে দিয়ে যখন বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়, স্কাইপি কেলেঙ্কারি হয়, শাহবাগীদের আন্দোলনের মাধ্যমে রায় পরিবর্তন হয়, সেই বিচার কার্যক্রমকে আপনি কী বলেন? আর লাস্ট এক্সাম্পল আমাদের সামনে হচ্ছে এই মামলায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে এবং সেই রায় নিঃসন্দেহে আসবে, আমরা অপেক্ষা করছি। নিঃসন্দেহে তাদের অবজারভেশন সেখানে থাকবে এবং তারা বলেছে যে মিসক্যারেজ অফ জাস্টিস, এবং লন্ডনের আদালত আমাদের মঈনুদ্দিন সাহেব আরও কয়েকজনের মামলা নিয়ে তারা বলেছে জেনোসাইড অফ জাস্টিস। তাহলে এই যে দুটি সংক্ষিপ্ত রায় অপিনিয়ন, সেখানের মাধ্যমে খুবই প্রমাণিত এবং যে এই বিচারিক কার্যক্রম ছিল আসলে অবিচার, এবং এই বিচারিক কার্যক্রম ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে, এবং দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিচারের কার্যক্রম ব্যাপারে তারা বলেছে এটা কালো আইনের বিচার। সুতরাং এর মাধ্যমে সামগ্রিকভাবে সমান প্রমাণিত সত্য যে বাংলাদেশ জামাত ইসলামীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে গায়েল করবার জন্যেই এই ট্র্যাক দেয়া হয়েছে, এই বিচারিক কার্যক্রমের মাধ্যমে তাদের নেতৃত্বকে শূন্য করবার জন্যে, তাদের নেতৃত্বের জনপ্রিয়তা, তাদের আগামী দিনে এই দেশে তাদের এগিয়ে যাওয়ার এই অপ্রতিরুদ্ধ অবস্থানকে রুদ্ধ করবার জন্যেই আওয়ামী লীগ মূলত এই কাজটা করেছিল। আগামী দিনে সেগুলো আরও প্রমাণিত হবে এবং আমি মনে করি সর্বশেষ আমাদের জুলাই বিপ্লব পরবর্তী যে ইলেকশন বাংলাদেশে একটাই হয়েছে এবং সবচেয়ে সচেতন জায়গায় হয়েছে, সেটি হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট অফ বাংলাদেশ, ডাকসু যেটাকে বলে। সেখানেও কিন্তু সাদেক কাইয়ুমকে বলছে সাদেক কাইয়ুম পাকিস্তান, সেখানেও কিন্তু অনেক ট্র্যাক দেয়া হয়েছে। কই তরুণ প্রজন্ম তো এই সমস্ত ট্র্যাক দিয়ে বিগত দিনের এই ব্লেমগুলো যে একটা পলিটিক্যাল ব্লেম ছিল, এগুলোকে তারা ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে তারা ডাকসুতে বিজয় করার মাধ্যমে আমি মনে করি এই যে জামাত ইসলামীর ব্যাপারে, ছাত্র শিবিরের ব্যাপারে, এদেশের এই যে ট্র্যাগের রাজনীতির ব্যাপারে তাদের বক্তব্যটা আমার মনে হয় তরুণ প্রজন্ম স্পষ্ট।